আসসালামু আলাইকুম। আর আর স্টাডি অ্যান্ড লার্ন একাডেমির পক্ষ থেকে আরো একটি সম্পূর্ণ নতুন ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব সহকারী সাইফার কর্মকর্তা যেটি পরীক্ষা নিয়ে থাকে পিএসসি, তার সম্পূর্ণ 100টি প্রশ্নের সমাধান। ভিডিওটি যারা দেখবেন তারা অবশ্যই শেয়ার দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথম প্রশ্ন হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কামাল টেক্স প্রাইড ইন ওয়েলথ, এখানে অপশন ঘ এটি হচ্ছে সঠিক উত্তর। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র প্রথমে ছিল হচ্ছে নয়াদিল্লিতে, পরে এটি নয়াদিল্লি থেকে স্থানান্তরিত হয়ে এখন গুজরাটের গান্ধীনগরে অবস্থিত। সেই হিসেবে এটা যেহেতু পূর্বের প্রশ্ন, তাহলে এটা নয়াদিল্লি ছিল অ্যান্সার প্রথমে, বাট এখন এটা হবে গুজরাটের গান্ধীনগরে এখন সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র অবস্থিত। ৩ নম্বর প্রশ্ন, বাংলাদেশে প্রথম কবে কাগজের নোট চালু করা হয়? বাংলাদেশে প্রথম কাগজের নোট চালু করা হয় ৪ঠা মার্চ ১৯৭২। অপশন গ। বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ কতটি? এটি আপনারা কমেন্ট করে জানান যে আমাদের বাংলা ভাষায় কতটি ব্যঞ্জন বর্ণ রয়েছে। ৫ নম্বর প্রশ্ন, আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি কে? আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি হচ্ছেন দৌলত কাজী। অপশন গ। ৬ নম্বর, ইট ওয়াজ লং সিন্স উই ড্যাশ ইউ লাস্ট, উই হ্যাড মেট ইউ লাস্ট। এখানে সিন্স রয়েছে, দ্যাটস মিন্স এটা মূলত হচ্ছে পারফেক্ট টেন্সের উদাহরণ। সো ইট ওয়াজ লং সিন্স উই হ্যাড মেট ইউ লাস্ট, এখানে হ্যাড মেট হবে আমাদের সঠিক উত্তর। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কত হবে? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হবে, কারণ বৃত্তের ভিতরে আপনি চতুর্ভুজ আঁকাতে গেলে চতুর্ভুজের বাহুগুলো বিপরীত বাহুগুলো পরস্পর সমান হতে হয়, নইলে কিন্তু আগানো যায় না। হ্যাঁ, দ্যাটস ওয়াই ওই বিপরীত কোণদ্বয়ের সমষ্টিগুলো সবসময় 180 ডিগ্রি হয়, সেটা যদি বৃত্তস্থ হয় চতুর্ভুজটা। এটা হচ্ছে 180 ডিগ্রি হবে। WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটি প্রতিষ্ঠিত হয় কবে? এটি প্রতিষ্ঠিত হয় 1995 সালে। অপশন ঘ। ৯ নম্বর প্রশ্ন, মধ্যযুগের প্রথম কবি কে? মধ্যযুগের প্রথম কবি হচ্ছেন বরুচণ্ডী দাস। অপশন ক। দ্য বাস ড্যাশ অ্যারাইভস লেট ডিউরিং ব্যাড ওয়েদার, খারাপ আবহাওয়ার ভিতরে বাস লেট করে পৌঁছায়, এটি হচ্ছে অলওয়েজ হবে। অপশন গ। দ্য বাস অলওয়েজ অ্যারাইভস দ্য লেট ব্যাড ডিউরিং ব্যাড ওয়েদার। জাতীয় পাট দিবস কবে? জাতীয় পাট দিবস হচ্ছে 6 মার্চ। অপশন ক। 12 নম্বর প্রশ্ন, 1 2 3 4 ড্যাশ ড্যাশ 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? এখানে 100 পর্যন্ত 1 2 3 ক্রমিক এক এক করে বাড়ছে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 এইভাবে এক এক করে বেড়ে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? অর্থাৎ এখানে টোটাল সংখ্যা কিন্তু 100টা আছে, 1 থেকে 100 পর্যন্ত। তাহলে এখানে টোটাল n ইকুয়াল টু কত? 100। হ্যাঁ, 100টা সংখ্যা রয়েছে। এখন এই 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? তো এই ধরনের যে অঙ্কগুলো আছে ক্রমিক সংখ্যা হিসেবে ধাপে ধাপে অঙ্ক বেড়ে 50 পর্যন্ত সংখ্যা বা 100 পর্যন্ত সংখ্যা যেটাই দিক, এটার জন্য সূত্র হচ্ছে, সংক্ষেপে করার জন্য সেটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2, এটা হচ্ছে সূত্র। সেই হিসেবে n এর মান তো আমাদের কত? 100 ইন্টু n প্লাস 1। হ্যাঁ, n প্লাস 1 অর্থাৎ 100 সাথে এবার 1 যোগ হবে, তাহলে 101 ডিভাইডেড 2। এখন আমি এটাকে জাস্ট কি করব, 100 কে 2 দিয়ে কাটলে 50, 50 আর 101 গুণ করলে কত হবে? 50 50। এই যে অপশন খ, এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আর এই অঙ্কটা অনেকগুলো পরীক্ষা এসেছে, একটু মনে রাখলেও হবে যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যদি যোগফল কোনো রকম বাছবিচার না করে 50 50 মেরে দিবেন। 13 নম্বর, বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? বিদ্যাপতি মিথিলার রাজসভার কবি ছিলেন। অপশন ক। আইডেন্টিফাই দ্য কারেক্ট কোশ্চেন ট্যাগ লেট আস অ্যাটেন্ড দ্য পার্টি শ্যাল উই। অপশন খ। ট্যাগ কোশ্চেনের প্রশ্ন ছিল লেট আস অ্যাটেন্ড দ্য পার্টি, এরপরে হবে শ্যাল উই। 15 নম্বর প্রশ্ন, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়? এটি হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। 16 নম্বর প্রশ্ন, আলালের ঘরের দুলাল এটি কার রচনা? আলালের ঘরের দুলাল এটি হচ্ছে টেকচাঁদ ঠাকুরের রচনা। অপশন ক। 17 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়, সংখ্যা দুটি কত? এখানে প্রথমে দেখেন, প্রথম অংশে কি বলা হচ্ছে? দুটি সংখ্যার অনুপাত 5:8, অর্থাৎ 5:8 মানে কি? সংখ্যাগুলো এভাবে হতে পারতো যে আপনার হচ্ছে 2 দিয়ে গুণ করলে কত হবে? হ্যাঁ, 2 দিয়ে গুণ করলে কত হয়? এই যে অনুপাতটা দেয়া আছে, প্রথম যে অনুপাতটা দেয়া আছে 5:8, এটাকে 2 দিয়ে গুণ করলে কত হবে? 10:16। 3 দিয়ে গুণ করলে কত হবে? 15 কত? 24। 4 দিয়ে গুণ করলে কত হবে? এই অনুপাতের সংখ্যাগুলোকে গুণ করছি। 4 দিয়ে গুণ করলে কত হবে? 20:4 32, মানে অনুপাতের
পূর্ব রাশি এবং উত্তর রাশি দুটো রাশিকেই গুণ করে আমি পূর্ণ সংখ্যা বানাচ্ছি। মূলত এই যে এই ধরনের আরো সংখ্যা বের করা যাবে, 5 দিয়ে গুণ করে, 6 দিয়ে গুণ করে। তো এই সংখ্যাগুলো থেকে জাস্ট অনুপাত হিসেবে 5:8 টা আসছে। ওকে, তো এখন অনেক সময় দেখা যায় যে অঙ্ক করতে গেলে অনেক সময় লাগে, বাট আমরা যদি উত্তরের দিক থেকে আগাই, মানে উত্তর একটা সিলেক্ট করে উত্তরের দিক থেকে আগাই, তাহলে আমরা খুব দ্রুত সময়ে অঙ্কগুলো সমাধান করতে পারি। দেখেন 5:8 এর অনুপাত দেয়া আছে, মানে এটা অনুপাত হিসেবে দেয়া আছে। যদি এটাকে সংখ্যা করতে যাই তাহলে আমাকে করতে হবে কি, হয় 10:16 হবে সংখ্যাগুলো, একটা 10 আর একটা 16, না হয় 15:24 হবে, একটা 15 হবে আর একটা 24 হবে, না হয় 20:32 হবে, এভাবে আরো বাড়বে। এখন অপশন গুলোর ভিতরে কোনটা দেয়া আছে দেখেন, 7:11, এটা তো সম্ভবই না। 5:8 থেকে কখনোই 7:11 বানানো যায় না, সংখ্যা বানানো যায় না। আবার 12:18 এটাও বানানো যায় না। এখন 10:24 এটা কিন্তু বানানো যায়, কারণ 5 কে 2 দিয়ে গুণ করলে 10 হয়, আর 8 কে 3 দিয়ে গুণ করলে 24 হয়। ওকে, আবার 10:16 এটাও কিন্তু বানানো যায়, 5 কে 2 দিয়ে গুণ করলে 10, আর 8 কে 2 দিয়ে গুণ করলে 16। ঠিক আছে, তার মানে গ এবং ঘ এই দুটোর ভিতরে আমাদের কি অ্যান্সারটা হবে। এখন দেখেন, এবার গ এর কথাই বলি আমরা। 5 কে 2 দিয়ে গুণ করে 10 বানাইছে, 2 দিয়ে গুণ করছে, মানে এই যে প্রথম যে অনুপাতটা দেয়া আছে, এই যে 5:8, এটাকে 2 দিয়ে গুণ করে, প্রথমটাকে 2 দিয়ে গুণ করে 10 বানাইছে। তো পরেরটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 8 দুগুণে 16 হওয়ার কথা, কিন্তু এখানে কিন্তু 24 বানায় ফেলছে, তার 3 দিয়ে গুণ করে ফেলছে। তো একটা অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশিকে যখন আমি বড় সংখ্যা করব, তখন একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। যখন একটা সংখ্যা থেকে বা দুটো সংখ্যা থেকে আমি অনুপাত করি, তখন অনুপাত করার সময় যেরকম একই সংখ্যা দিয়ে ভাগ করে অনুপাত বের করতে হয়, তেমনি অনুপাত থেকে সংখ্যায় গেলে আমাকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তো গয়ে কি করছে, 5 কে 2 দিয়ে গুণ করছে, আর 8 কে আবার 3 দিয়ে গুণ করছে, তার মানে এটা হচ্ছে হবে না। হ্যাঁ, এটা হবে না। তো ঘয়ে যাই, ঘয়ে কি করছে, 5:8 কে কি করছে, 5 কে 2 দিয়ে গুণ করছে, এখানে 2 দিয়ে গুণ করে 10 হয়েছে, 8 কেও 2 দিয়ে গুণ করে 16 হয়েছে। দ্যাট মিন্স এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন ঘ, এটা আমাদের সঠিক। 18 নাম্বার, 1 ঘন্টা 20 মিনিট 4 ঘন্টার কত অংশ? ওকে, তাহলে 1 ঘন্টা 20 মিনিট মানে কত? 1 ঘন্টা 20 মিনিট সমান হচ্ছে 60 যোগ 20 ইকুয়াল টু 80 মিনিট। আমি মিনিটে নিয়ে গেলাম। মিনিটে কেন নিব? কারণ হচ্ছে এখানে 4 ঘন্টা দেয়া আছে, পরিপূর্ণ সংখ্যা 4 ঘন্টা, বাট এখানে 1 ঘন্টা 20 মিনিট একটা ভগ্নাংশ হয়ে যাচ্ছে। এই জন্য সবচেয়ে ছোট যেই পার্টটা আছে, মানে ছোট যে এককটা আছে এদের ভিতরে, ঘন্টা মিনিটের ভিতরে, ঘন্টা আর মিনিটের ভিতরে ছোট পার্ট হচ্ছে মিনিট। তো মিনিটে আমি দুটোকে কনভার্ট করে নিব, তাহলে দুটোই পূর্ণ সংখ্যা পাবো। যেমন আমি 80 পেলাম পূর্ণ সংখ্যা, আর 4 ঘন্টাকে মিনিটে নিয়ে যাব, তাহলে 4 গুণন 60 ইকুয়াল টু কত হবে? 240 মিনিট। এখন কি বলছে, কত অংশ? তাহলে এই যে উপরে 80 হবে আর নিচে হবে 240। হ্যাঁ, তো 0 0 কাটা যাবে, 8 দিয়ে 24 কে কাটলে 3, দ্যাট মিন্স 1/3। এটা হচ্ছে আমাদের উত্তর, 1/3 অংশ, অপশন ক। 19 নম্বর প্রশ্ন, একটি বৃত্তের পরিধি 44 সেন্টিমিটার হলে বৃত্তটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? আচ্ছা, বৃত্তের পরিধি সূত্র আমরা কি জানি, 2 পাই আর ইকুয়াল টু কত দেওয়া আছে, 44। আমরা সূত্র থেকে জানি হচ্ছে 2 পাই আর বৃত্তের পরিধি, আর বৃত্তের পরিধি আবার অঙ্কে একটা দেয়া আছে 44, তাহলে 2 পাই আর ইকুয়াল টু 44। ওকে, দ্যাট ইমপ্লাইজ আমরা এখান থেকে আর এর মানটা বের করব। তাহলে আর এর মানটা বের করলে কি হবে, 44 ডিভাইডেড 2 পাই, অর্থাৎ 2 পাইটা আর এর সাথে গুণ অবস্থায় ছিল, পক্ষান্তর করলে ভাগ হয়ে যায় 2 পাই। তো 2 দিয়ে 44 কে কাটলে কত হবে, 22। তাহলে কি হচ্ছে, 22 গুণন, এই যে নিচে কিন্তু 1/পাই এখনো রয়ে গেছে। হ্যাঁ, 1/পাই মানে হচ্ছে 22/7। তো 22/7 কে উল্টায় দিতে হবে এখন, যেহেতু একের নিচে ভাগ আকারে আছে। তাহলে কি হবে, উপরে যাবে 7 আর নিচে হবে 22। তাহলে 22 আর 22 কেটে যাবে, থাকবে কি শুধু 7। এখন বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, বৃত্তের ক্ষেত্রফল এর সূত্র জানি হচ্ছে কি, পাই আর স্কয়ার, এটা আমরা সূত্র জানি। তাহলে পায়ের মান হচ্ছে 22/7। এই পায়ের মানটা 3.14 যেটা আমরা জানি, এটা লিখলেও হবে, আর 22/7 এটা লিখলেও হবে। 22/7 আমরা কেন লিখতেছি, কারণ আমাদের হিসাবের সুবিধার জন্য, ভাগ করা বা গুণ করার সুবিধার জন্য আমরা 22/7 লিখি। ইনটু আর স্কয়ার, আর এর মান আমরা পেয়েছি কত, আর এর মান পেয়েছি 7, তাহলে 7 স্কয়ার, অর্থাৎ এখানে 49 হবে। তাহলে 7 দিয়ে আবার 49 কে কাটবো, 7 7 49। এখন থাকবে হলো উপরে 22 আর 7, এই দুটো গুণ আকারে থাকবে। তাহলে 22 আর 7 গুণ করলে কত হবে, 154 বর্গ সেন্টিমিটার স্কয়ার। তাহলে অপশন খ হচ্ছে আমাদের উত্তর। 20 নম্বর প্রশ্ন, একটা সেট দেয়া আছে, এটাকে বলাই হচ্ছে ফাঁকা সেট বা ওরি বলা হয়। যেন x
যেন এক্স কিউব ইকুয়াল টু 9, দেখেন এক্স কিউব ইকুয়াল টু 9 দেয়া আছে, এটা হচ্ছে আমাদের সমীকরণ, এবং এক্স আবার কি জোড় সংখ্যা হতে হবে। তো এক্স কিউব ইকুয়াল টু 9, এটা যদি আমি সমাধান করি, এক্স এর মানটা কি হবে? এক্স এর মানটা এখানে ভগ্নাংশ আকারে চলে যাবে বা বিজোড় সংখ্যা হবে, জোড় সংখ্যা কিন্তু কখনোই হবে না, যেহেতু 9 দেয়া আছে। যদি এরকম দেওয়া থাকতো যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 16, তাহলে এক্স এর মানটা কিন্তু আমরা কি 4 পেতাম, 4 জোড় সংখ্যা। বাট 9 দেওয়ার কারণে এক্স এর মান কিন্তু কখনোই জোড় সংখ্যা পাওয়া যাবে না। আবার কি বলছে, এক্স জোড় সংখ্যা হতেই হবে সদস্য বানাতে গেলে। তার মানে এই সেটের ভিতরে যেহেতু জোড় সংখ্যা আমি দিতে পারতেছি না, তার মানে এই সেটে কোনো সদস্যই থাকবে না, মানে এই সেটের কোনো সদস্য বানানো যাচ্ছে না এই শর্তের কারণে। দ্যাট মিনস যখন কোনো একটা সেট এরকম হয় যে কোনো সদস্য থাকে না, তখন এটাকে বলা হয় কি সেট? ফাঁকা সেট, বা সংক্ষেপে এইভাবে পরি লেখা যায়। হ্যাঁ, তো এখানে আমাদের অপশনগুলোর ভিতরে কোনটা আছে? এই যে ফাঁকা সেট। শর্তের কারণে কিন্তু আমি কোন সেটের সদস্য পাচ্ছি না। তো সেটের সদস্য যদি না থাকে, এলিমেন্ট যদি কোনো না দিতে পারি, তাহলে ওই সেটটা তো ফাঁকা সেট হয়ে যায়, নাল সেট বা ফাঁকা সেট। হ্যাঁ, এই জন্য অপশন গ হচ্ছে সঠিক উত্তর। 21 নম্বর প্রশ্ন, কোন দেশের পুরাতন নাম আবিসিনিয়া? এটি হচ্ছে ইথিওপিয়া। ইথিওপিয়ার পুরনো নাম হচ্ছে আবিসিনিয়া। 22 নম্বর প্রশ্ন, দ্য ওয়েদার ড্যাশ ব্যাড উই ক্যানট গো আউট। উই ক্যানট গো আউট, এখানে ক্যানট এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে। হ্যাঁ, প্রেজেন্ট। তো সামনে যে বি রয়েছে, বি ভার্ব রয়েছে, এটাও তাহলে প্রেজেন্ট টেন্স করতে হবে। তো নিচে অপশনগুলোর ভিতরে প্রেজেন্ট টেন্স বা ইনডিফিনিট টেন্স হচ্ছে অপশন ক। তাহলে পুরো বাক্যটি হবে দ্য ওয়েদার ইজ ব্যাড, আবহাওয়া খারাপ, উই ক্যানট গো আউট, আমরা যেতে পারবো না, বাইরে যেতে পারবো না। হ্যাঁ, এখানে ইজ হবে সঠিক উত্তর। 23 নম্বর প্রশ্ন, মিয়ানমারের রোহিঙ্গারা কত সালে নাগরিকত্ব হারায়? এটি হচ্ছে 1982 সালে, অপশন খ। 24 নম্বর প্রশ্ন, মহাবীর আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন? মহাবীর আলেকজান্ডারের শিক্ষক ছিলেন অ্যারিস্টটল, অপশন খ। 25 নম্বর প্রশ্ন হচ্ছে 1 + 2 + 2 স্কয়ার প্লাস এবার ডট 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 n সংখ্যক পর্যন্ত ইকুয়াল টু কত? এটি সূত্র অনুযায়ী এটি সূত্রই রয়েছে, এটি হচ্ছে 2n - 1। 26 নম্বর, দেশে প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু 1 কোন মহাকাশ যানে উৎক্ষেপণ করা হয়? এটি উৎক্ষেপণ করা হয়েছে ফ্যালকন 9 করে, অপশন খ, ফ্যালকন 9। 27 নম্বর, ঢাকায় প্রথম সাব গেমস অনুষ্ঠিত হয় কত সালে? কত সালে বা কবে? এটি হচ্ছে 1985 সালে, অপশন খ। তাপ শব্দের বিপরীতার্থ শব্দ কোনটি? শৈত্য, অপশন খ। 29 নম্বর, নিচের কোন সংখ্যাটি অমূলদ নয়? অমূলদ নয় মানে হচ্ছে মূলদের কথাটা চেয়েছে, কোনটি মূলদ? এটাই প্রশ্নটা জাস্ট উল্টে করেছে, অমূলদ নয়, অমূলদ হওয়া যাবে না। তো এখানে দেখেন প্রথম যে অপশনটা দেয়া আছে যে কিউব রুট 8, তো এটাকে আমরা ভাঙাতে পারি না এরকম যে 8 এর উপরে 1/3, কিউব রুট মানে হচ্ছে ওই পাওয়ার হিসেবে 1/3 আসবে। এরপরে 8 কে আবার ভাঙাবো আমি, 8 কে আবার এই যে এইভাবে ভাঙানো যায়। হ্যাঁ, আর এই 1/3 তো আছেই পাওয়ার হিসেবে, তাহলে 3 আর 3 কেটে যায়, কেটে কি হয় 2 এর উপরে 1 থাকে, 2 এর উপরে 1 মানে 2। তো এই 2 তো মূলত সংখ্যা। যতগুলো ন্যাচারাল সংখ্যা আছে, যেটাকে আমরা বড় হাতের n দিয়ে প্রকাশ করি, ন্যাচারাল সংখ্যা অর্থাৎ 1 2 3 4 এইভাবে 100 200 500 1 কোটি 5 কোটি যতগুলো ন্যাচারাল সংখ্যা আছে, সবগুলো সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা, মানে এগুলো কিন্তু অমূলদ না, মূলদ সংখ্যা। অর্থাৎ অপশন ক হচ্ছে আমাদের সঠিক উত্তর। আর বাদ বাকি যে √12 √27 √18, এখানে যে মানগুলো আসবে একটা নির্দিষ্ট পূর্ণ সংখ্যা আসবে, যেমন ধরেন 18 একটা পূর্ণ সংখ্যা ধরেন আসলো এরকম 4.23450, তারপরে আবার 7, এভাবে কিন্তু অনেকগুলো দশমিকের পর অনেকগুলো সংখ্যা আসবে। এখন এই যে মানটা হলো, এই মানটা আপনি এই √18 ছাড়া ভাগ আকারে কিভাবে আনবেন? হ্যাঁ, 3/4 এই যদি আমি ভাগ করি, বা ধরেন 21 ভাগ হচ্ছে কত, 21 ভাগ হচ্ছে 5, তো আমি 21 কে 5 দিয়ে ভাগ করলে কি এক্সাক্ট এইভাবে মিলবে? 4 এর পরে 2 আর 2 3 4 5 0 7 এইভাবে কি মিলবে? মিলবে না কিন্তু, হয়তো 1-2টা ডিজিট পর্যন্ত মিলতে পারে, কিন্তু সবগুলো ডিজিট কিন্তু এইভাবে ভাগ আকারে লিখে আপনি মিলাতে পারবেন না। দ্যাটস ওয়াই এই অমূলদ সংখ্যার সূত্রটা এইভাবে বলা হয় যে যেই সংখ্যাগুলোকে পি বা কিউ আকারে সাজানো যায় না, যেখানে কিউ এর মান ইজ নট ইকুয়াল টু 0। হ্যাঁ, কিউ এর মানটা 0 হওয়া যাবে না। তো মানে পি বা কিউ আকারে সাজায় লেখা এক্সাক্ট এই যে ভগ্নাংশগুলো হয়েছে, √18 মান, √12 মান, √27 মান, এইটা আনতে হবে। আনতে পারলে সেটা মূলদ হয়ে যাবে। আমি আনতে পারবো না বিদায় ওই সংখ্যাগুলো মূলদ না। হ্যাঁ, আমি আপনাকে আর একটু ভেঙে বলি আপনাদেরকে, দেখেন ধরেন একটা
ভগ্নাংশ আমি পেলাম যে 3.5। হ্যাঁ, এই 3.5 এটা মূলদ না অমূলদ, এটা আমাকে বের করতে হবে। তো 3.5 এটা কি সংখ্যা, মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? আমার কাছে মনে হচ্ছে এটা মূলদ সংখ্যা। কেন? আমি প্রমাণ দিতে পারবো। সেটা হচ্ছে কি, আপনি যদি 7 কে 2 দিয়ে ভাগ করেন তাহলে কত হবে? 3.5 হবে না? অর্থাৎ আমি 3.5 কে পি ভাগ কিউ আকারে সাজাইতে পারতেছি। 7 ভাগ 2, 7 ভাগ 2 এটা কিন্তু 3.5 এরই সমান। তো যখন আমি কোনো সংখ্যাকে ভগ্নাংশ আকারে সাজাইতে পারবো পি ভাগ কিউ আকারে, তখন সেটা মূলদ সংখ্যা। বাট আমি যদি বলি যে 3.5793302 এই মানটা আমাকে কোনো একটা পি বা কিউ আকারে সাজায় আমাকে বের করে দেন, এটা কিন্তু কখনোই সম্ভব না। পি বা কিউ আকারে আপনি হয়তো সর্বোচ্চ 3.5 এর পরে 7 এই 2-3 ঘর মিলাতে পারবেন, কিন্তু বাকি যে আরো 9302, এই যে 9302 এই সংখ্যাগুলো হুবহু আপনি ভাগ আকারে কোনো সংখ্যাতে মিলাতে পারবেন না, যে কারণে তখন ওই সংখ্যাগুলো হবে কি, অমূলদ। হ্যাঁ, এখানে এই যে 2, এই 2 টা হচ্ছে মূলদ সংখ্যা। কারণ হচ্ছে 2 কে কিন্তু পি বা কিউ আকারে সাজানো যায়। কিভাবে? এই যে 2 এর নিচে 1, উপরে পি এর মান হচ্ছে 2 আর কিউ এর মান হচ্ছে 1। হ্যাঁ, পি বা কিউ আকারে সাজানো যায়। যে কোনো পূর্ণ সংখ্যা, ন্যাচারাল সংখ্যাগুলোকে আমরা পি বা কিউ আকারে সাজাতে পারি। এই জন্য সবগুলো ন্যাচারাল সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে এই প্রশ্নের উত্তরে সঠিক উত্তর হচ্ছে অপশন ক। 30 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রচিত হয় বাংলা কত সনে? এটি রচিত হয় বাংলা 1312 সনে। স্বেচ্ছা শব্দের বিপরীত শব্দ, স্বেচ্ছা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? এটি আপনারা কমেন্ট করে জানান। খুবই কমন প্রশ্ন এটি। স্বেচ্ছা শব্দের সন্ধি বিচ্ছেদ, সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? এটি আপনারা কমেন্ট করে জানাতে পারেন। 32 নম্বর, আইডেন্টিফাই দ্য কারেক্ট ওয়ার্ড অর ফ্রেজ ইন্ডিকেটেড বাই এ, বি, সি অর ডি। এখানে এই বাক্যগুলোর ভিতরে এই যে এ তে একটা ফ্রেজ রয়েছে হ্যাড, বি তে রয়েছে টু চেঞ্জ, সি তে রয়েছে ইফ এবং ডি তে রয়েছে টু বি অ্যাডমিটেড। এই অপশনগুলোর ভিতরে বা ফ্রেজগুলোর ভিতরে কোনটি সঠিক হিসেবে ব্যবহার করা হয়েছে, ইনকারেক্ট হিসেবে ইউজ করা হয়েছে? আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট, হ্যাঁ, ইনকারেক্ট ফ্রেজ। তাহলে আমরা বাক্যটা দেখি, জাহানারা had better to change, had better, better এর পরে এখানে to কিন্তু হবে না, had better change her subject if she plans to be admitted to a good university। এখানে be to change এটি হচ্ছে incorrect হিসেবে ইউজ করা হয়েছে, অপশন খ। 33 নম্বর, কলকে পাওয়া বাগধারার অর্থ কি? কলকে পাওয়া বাগধারাটির অর্থ হচ্ছে পাত্তা পাওয়া, অপশন ক। 34 নম্বর, he is dash to dash any kind of work with due sincerity। এটা হবে he is determined, অপশন গ, he is determined to undertake any kind of work with due sincerity। যে কোনো কাজ সে দায়িত্বের সাথে নিতে দৃঢ় প্রতিজ্ঞ। তাহলে he is determined to take any kind of work with due sincerity, অপশন গ হচ্ছে সঠিক। 35 নম্বর প্রশ্ন, বুড়ো is originally an word। বুড়ো শব্দটি আসলে কোন ভাষার শব্দ এটি জানতে চেয়েছে। বুড়ো শব্দটি মূলত ফ্রেঞ্চ ভাষার শব্দ, অর্থাৎ ফরাসি ভাষার শব্দ হচ্ছে বুড়ো। 36 নম্বর, বাক্যের তিনটি গুণ কি? বাক্যের বলতে এখানে বাংলা বাক্যের তিনটি গুণ কি? এগুলো হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। এই তিনটি হচ্ছে বাংলা বাক্যের মেইন তিনটি গুণ। রক্তশূন্যতা দেখা দেয় নিচের কোনটির অভাবে? নিচের অপশনগুলোর ভিতরে একমাত্র আয়রন, এটির অভাবে মানুষের শরীরে রক্তশূন্যতা দেখা দেয়। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয় এবং ক্যালসিয়ামের অভাবে মানুষের হাড় এবং দাঁতের গঠন ঠিক মতো হয় না। তো এখানে রক্তশূন্যতার ব্যাপারটা হচ্ছে আয়রনের সাথে সম্পর্কিত। 38 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস ইন দ্য ফলোইং সেন্টেন্স? ওকে, নিচের বাক্যটির ভিতরে আমাকে যেটা করতে হবে যে প্যাসিভ ভয়েস নির্ণয় করতে হবে। বাক্যটা হচ্ছে হু দিয়ে বাক্যটা শুরু হয়েছে, টট হার গ্রামার, হু টট হার গ্রামার। তাকে ইংরেজি গ্রামার কে শিখাতো বা গ্রামার বা ব্যাকরণ তাকে কে শিখাতো, এরকম একটি বিষয়। তো এইটার যখন আমি প্যাসিভ ভয়েস করব, আমরা জানি যে হু দিয়ে যদি অ্যাক্টিভ ভয়েস শুরু হয়, সেটা প্যাসিভ করার জন্য আমাকে কি করতে হয়? বাই হুম। হ্যাঁ, বাই হুম দিয়ে আমাকে প্যাসিভ ভয়েসটা স্টার্ট করতে হয়। এরপরে আমাকে যেটা খেয়াল করতে হবে যে টট রয়েছে, টট হচ্ছে কি টিচের পাস্ট ফর্ম। দ্যাট মিনস এখানে আমাকে ওয়াজ ইউজ করতে হবে সাহায্যকারী ভার্ব হিসেবে, বি ভার্ব হিসেবে ওয়াজ। তাহলে পুরো বাক্যটা এরকম হবে প্যাসিভ ভয়েসে যে বাই হুম, এখানে অপশন ক্ষয়ে রয়েছে বাই হুম ওয়াজ। হ্যাঁ, এখানে শি
ওয়াজ এটা হবে না, বরং ওয়াজ শি হবে। হ্যাঁ, আগে বি ভার্ব বসবে। তাহলে বাই হুম ওয়াজ শি টট গ্রামার। অপশন খ হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে এখানে আমরা মনে রাখবো যে হু দিয়ে অ্যাক্টিভ ভয়েস যেটা শুরু হবে সেটা প্যাসিভ করতে গেলে অবশ্যই বাই হুম দিয়ে শুরু করতে হবে। আর ভার্ব এখানে পাস্ট ফর্ম থাকার কারণে আমাকে ওয়াজ নিয়ে আসতে হবে সাবজেক্ট অনুযায়ী। তাহলে বাই হুম ওয়াজ শি টট গ্রামার, এখানে অপশন খ হচ্ছে সঠিক উত্তর। ৩৯ নম্বর প্রশ্ন, পতাকা শব্দের সমার্থক শব্দ কোনটি? কেতন। অপশন খ। ৪০ নম্বর, লেট আস গো ফর এ ওয়াক ড্যাশ দ্য রিভার। নদীর পাশ দিয়ে হাঁটার জন্য যেটা বলা হচ্ছে সেটার অর্থ বোঝানোর জন্য অ্যালং শব্দটা ইউজ করতে হবে। অ্যাক্রস, থ্রু, ওভার কোনটি নদীর পাশ দিয়ে হেঁটে যাওয়াকে বোঝানোর জন্য ব্যবহার করা হয় না, যে কারণে আমাকে অপশন গ অ্যালং শব্দটা ইউজ করতে হবে। ৪১ নম্বর, আমার দেখা নয়াচীন গ্রন্থের লেখক কে? এটি আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার দেখা নয়াচীন এই গ্রন্থটি কে লিখেছেন বা এটার লেখক কে। ৪২ নম্বর প্রশ্ন, পি সংখ্যক সংখ্যার গড় এম। পি সংখ্যক সংখ্যার গড় এম এবং কিউ সংখ্যক সংখ্যার গড় এন, তাহলে সবগুলো সংখ্যার গড় কত? তো আমরা জানি যে গড় বের করার নিয়ম হচ্ছে যে সমষ্টি যা হবে সমষ্টিকে ওই সংখ্যাগুলোর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে এই যে প্রথম যে লাইনটা বলা হচ্ছে পি সংখ্যক সংখ্যার গড় এম, তাহলে এই পি সংখ্যক সংখ্যার গড়, পি সংখ্যক কতগুলো সংখ্যা আছে? পি সংখ্যক। তো এবং এদের গড় হচ্ছে এম, তাহলে এদের সমষ্টি কত হবে? প্রথম যে অংশটা রয়েছে এটার সমষ্টি হচ্ছে কি? পি সংখ্যক সংখ্যা আর এম হচ্ছে গড়, তাহলে এই দুটো হচ্ছে সমষ্টি, পি গুণন এম, পিএম। আবার দ্বিতীয় অংশে রয়েছে কি? কিউ সংখ্যক সংখ্যার গড় হচ্ছে এন, তাহলে এখানে সমষ্টি কত হবে? কিউ এন। ওকে, এখন কি বলছে? সবগুলো সংখ্যার গড় কত? তাহলে পি এম প্লাস কিউ এন ডিভাইডেড সংখ্যাগুলোর সংখ্যা। তো সংখ্যা কোনগুলো আছে? সংখ্যা কি এম আর এন নাকি পি আর কিউ? হ্যাঁ, এখানে সংখ্যা হচ্ছে পি এবং কিউ, এই দুটো সংখ্যা মানে দুই ধরনের সংখ্যা আমাকে যোগ করতে হবে। তাহলে পি প্লাস কিউ, এটা হচ্ছে আমাদের সবগুলো সংখ্যার গড়। এটা অপশনের রয়েছে হচ্ছে অপশন গ এ রয়েছে। ৪৩ নম্বর প্রশ্ন, জিএমটি বা গ্রিনিচ মিন টাইম বা গ্রিনিচ মান সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ঘন্টা? এটি হচ্ছে +6 আওয়ার্স। ৪৪ নম্বর প্রশ্ন, সাইনোফোবিয়া। সাইনোফোবিয়া এর অর্থ হচ্ছে কুকুর দেখে যদি কেউ ভয় পায় বা আতঙ্ক অনুভব করে তখন তার এই বিষয়টাকে বলা হয় সাইনোফোবিয়া। ফিয়ার অফ ডগস। অপশন ঘ। ৪৫ নম্বর প্রশ্ন, ঢাকার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি কে? শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি হচ্ছেন মোস্তফা হারুন কুদ্দুস। অপশন ঘ। ৪৬ নম্বর প্রশ্ন, বৃষ্টি পরে টাপুর টুপুর, এখানে টাপুর টুপুর কোন পদ? এটি অব্যয় পদ। অপশন ঘ। ৪৭ নম্বর, হুইচ ওয়ান ইজ কারেক্ট ইন মিনিং? টু রিড বিটুইন দ্য লাইনস। টু রিড বিটুইন দ্য লাইনস এর অর্থ হচ্ছে যে লুকানো কোনো অর্থ উদ্ধার করা বা গুপ্ত কোনো অর্থ উদ্ধার করা। তাহলে টু গ্রাস্প দ্য হিডেন মিনিং, এটি হচ্ছে ওই বাক্যটির সঠিক উত্তর। ৪৮ নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার গসাগু ১৬ এবং লসাগু ১৯২, একটি সংখ্যা ৪৮ হলে অপর সংখ্যাটি কত? আমরা এখানে এই যে নিয়মটি মনে রাখবো সেটি হচ্ছে যে লসাগু এবং গসাগু যদি দুটি দেওয়া থাকে তাহলে সূত্র বের করার জন্য আমাকে যেটা করতে হবে যে একটি সংখ্যা গুণন অপর সংখ্যা সমান লসাগু গুণন গসাগু। হ্যাঁ, সবগুলো গুণ হবে, লসাগু এবং গসাগু গুণ হবে এবং একটি সংখ্যা ও অপর সংখ্যা এই দুটো আবার গুণ হবে। হ্যাঁ, তাদের মাঝখানে সমান সমান দিতে হবে, এটা হচ্ছে আমাদের সম্পর্ক। তাহলে আমাকে যেটা করতে হবে যে একটি সংখ্যা তো ৪৮ দেয়া আছে, তাহলে অপর সংখ্যাটি কত হবে? ৪৮ নিচে ভাগ হয়ে যাবে আর উপরে হবে কত? ১৬ গুণন ১৯২, অর্থাৎ লসাগু এবং গসাগু গুণ করতে হবে, গুণ করে যে সংখ্যা দেয়া থাকবে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, তাহলে আরেকটি সংখ্যা বের হয়ে যাবে। তাহলে আমি কি করব? এখানে ১৬ দিয়ে ৪৮ কে কাটলে ৩ হবে, ৩ দিয়ে ১৯ কে কাটলে কত হবে? ৩১৮, ১২, ৬৪। হ্যাঁ, ৬৪ হবে আমাদের উত্তর। অপশন গ।
49 নম্বর প্রশ্ন, জিব্রাল্টার প্রণালী কোন দেশকে পৃথক করেছে? জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে আফ্রিকা এবং ইউরোপ মহাদেশকে, অর্থাৎ যে দুটি দেশের মধ্যে প্রণালীটা রয়েছে সেই দুটি দেশকেও এটি পৃথক করেছে, সেটি হচ্ছে মরক্কো এবং স্পেন। মরক্কো এবং স্পেনের মাঝখানে এই জিব্রাল্টার প্রণালী থাকার কারণে এটি মরক্কো এবং স্পেনকে পৃথক করেছে। 50 নম্বর প্রশ্ন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য কোন অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে? এটি হচ্ছে অনুচ্ছেদ 21, অপশন খ। অপরের ধন এর এক কথায় প্রকাশ কি হবে? অপরের ধন এর এক কথায় প্রকাশ হবে পরস্য, অপশন খ। 52 নম্বর প্রশ্ন, কোন সনে সুয়েজ খাল খনন কাজ শেষ হয়? সুয়েজ খাল খনন করা শুরু হয় 1859 সালে এবং এটি প্রায় 10 বছর লেগে যায় খনন কাজ শেষ করতে, এবং 10 বছর পরে 1869 সালে সুয়েজ খালের খনন শেষ হয়। এবং সুয়েজ খাল মূলত এটি মিশরে অবস্থিত এবং এটি এশিয়া এবং ইউরোপের মাঝে একটি সম্পর্ক তৈরি করেছে। আগে ইউরোপের যারা বাণিজ্য করতে আসতেন এশিয়াতে, তারা তারা আফ্রিকা হয়ে ঘুরে আসতেন। তো যখন সুয়েজ খাল খনন করা হয় তখন ইউরোপের সাথে এশিয়ার সরাসরি একটা সম্পর্ক তৈরি হয়, তারা আর আফ্রিকায় ঘুরে আসতে হতো না তাদেরকে। তো এখান থেকে আরেকটি প্রশ্ন মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে সুয়েজ খাল কোন দুটি মহাদেশকে একত্রিত করেছে? সেটি হচ্ছে এশিয়া এবং ইউরোপকে একত্রিত করেছে। 53 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান ইজ দ্য ইনকারেক্ট স্পেলিং? এখানে ইনকারেক্ট স্পেলিং রয়েছে ফ্রেশনার। ফ্রেশনারের সঠিক যে বানানটি সেটি হচ্ছে FRESHENER। এই যে এখানে এই ইটা বাদ পড়েছে অপশনে, যে কারণে এটি হচ্ছে ইনকারেক্ট স্পেলিং। মহুয়া পালার কবি কে? মহুয়া একটি বিখ্যাত পালা, এটির কবি হচ্ছেন দিস কানাই, অপশন ঘ। 55 নম্বর প্রশ্ন, ফাইন্ড দ্য কারেক্ট ওয়ান। হি ইজ কামিং ব্যাক। হি ইজ কামিং ব্যাক, সে আসছে। এখানে একটা ডেটকে নির্দিষ্ট করে বলা হচ্ছে যে সে অমুক দিনে আসবে। তো যখন ডেট থাকে তখন প্রিপোজিশন হিসেবে কি বসে? অন বসে। এখানে অপশন ক এটি হবে সঠিক উত্তর। হি ইজ কামিং ব্যাক অন নেক্সট থার্সডে। 56 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম খেতাবপ্রাপ্ত গ্র্যান্ড মাস্টার কে? আর এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে গ্র্যান্ড মাস্টার এই শব্দটি মূলত হচ্ছে দাবা খেলার সাথে সম্পর্কিত। দাবা খেলার যারা চ্যাম্পিয়ন হন বিভিন্ন প্রতিযোগিতায় তাদেরকে গ্র্যান্ড মাস্টার বলা হয়। তো বাংলাদেশের প্রথম খেতাবপ্রাপ্ত গ্র্যান্ড মাস্টার হচ্ছেন নিয়াজ মোরশেদ, অপশন গ। 57 নম্বর প্রশ্ন, বেগারলি ইজ এ অ্যান, এটি কি? বেগারলি শব্দটি কি হবে? বেগার, এখানে BEGAR, বেগার মানে হচ্ছে ভিক্ষুক। হ্যাঁ, বেগার মানে হচ্ছে ভিক্ষুক এবং এটি কিন্তু নাউন। বেগার হচ্ছে নাউন। এখন নাউনের সাথে যদি LOY যুক্ত হয় তাহলে সেটি হয়ে যায় কি? অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ শেষে যদি LOY যুক্ত হয়, অ্যাডজেক্টিভ এর সাথে যদি LOY যুক্ত হয় তখন হয়ে যায় কি? এটি অ্যাডভার্ব। হ্যাঁ, এটা নাউন প্লাস LOY তাহলে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ প্লাস LOY যদি যুক্ত হয় তাহলে সেটা হয়ে যায় অ্যাডভার্ব। তাহলে এখানে বেগার শব্দটির সাথে LOY যুক্ত হয়েছে, তাহলে এটি কি হয়ে যাবে? এটি অ্যাডজেক্টিভ হয়ে যাবে, কারণ বেগার হচ্ছে ভিক্ষুক। হ্যাঁ, ভিক্ষুকের সাথে অর্থাৎ নাউনের সাথে LOY যুক্ত হলে অ্যাডজেক্টিভ। এখানে অপশন খ হচ্ছে সঠিক উত্তর। 58 নম্বর প্রশ্ন, ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ভাষার ক্ষুদ্রতম একক সবসময় মনে রাখতে হবে যে ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি, অপশন গ। 59 নম্বর প্রশ্ন, 5/7 ইন্টু 7/5 ডিভাইডেড 1 মাইনাস 0.01 ইকুয়াল টু কত? এখানে আমি একটু উপর থেকে অঙ্কটা করার ট্রাই করছি, সেটা হচ্ছে কি 5/7 গুণন 7/5, এখানে ভাগ রয়েছে। তো ভাগ দিলে যেটা হয় যে আমি এটাকে উল্টে দিতে পারি। ভাগ দিলে কি হবে? 1/1 হবে। হ্যাঁ, এই যে একটা আমি এখানে প্রশ্নে রয়েছে, এই একের নিচে কিন্তু 1 রয়েছে। যখন আমি উল্টে দেব তো আমি নিচে যে লাল কালিতে লিখলাম এটা ধরেন আমি উপরে লিখছি এখানে, আর নিচে হচ্ছে 1 রয়েছে। এরপরে মাইনাস 0.01, তাহলে এই 7 কাটা যাবে, এই 5 কাটা যাবে, থাকবে কি 1/1। 1/1 মানে কি 1। হ্যাঁ, 1 বিয়োগ 0.01।
এখন আমি 1 থেকে 0.01 কে বাদ দিব। এটা কিভাবে বের করতে হবে আমাকে? যেহেতু ক্যালকুলেটর ইউজ করা যাবে না, নিয়মটা মনে রাখতে হবে। সেটা কি? যে যেহেতু এই যে পরের যে অংশটা রয়েছে এখানে দশমিকের পরে আছে দশমিকের আগে রয়েছে, মানে বাম পাশে রয়েছে 1 ঘর এবং দশমিকের পরে রয়েছে 2 ঘর। তাহলে আমি বিয়োগ যে করব যেখান থেকে, সেটা আমি সেভাবেই লিখব 1.00। হ্যাঁ, দশমিকের পরে যেহেতু এই যে আমি যেটা বিয়োগ করব এই অংশে দশমিকের পরে 2 ঘর রয়েছে, আমি প্রথম যে সংখ্যাটা রয়েছে 1, সেটার পরে দশমিক দিয়ে আমি 2টা ঘর বাড়িয়ে দিলাম আমার হিসাবের সুবিধার জন্য। এরপরে 0.01 এখন আমি বিয়োগ করব, নিচে বিয়োগ করব। বিয়োগ করলে কি হবে? 1 আছে কত হলে 10 মিলবে? 9। হাতে আমার 1, এখানে 1 হলো, 1 আছে কত হলে আবার 10 মিলবে? 9। এরপর দশমিক 1 মিলে গেল 0। হ্যাঁ, এই যে 0.99 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অপশন গ হচ্ছে সঠিক উত্তর। 60 নম্বর প্রশ্ন, পথের দাবি উপন্যাসের রচয়িতা কে? পথের দাবি এটি একটি বিখ্যাত উপন্যাস। এটির রচয়িতা হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি বাংলা সাহিত্যের কথা সাহিত্যিক নামে পরিচিত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 61 নম্বর প্রশ্ন, মাগো ভাবো না কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবে শত্রু এলে অস্ত্র হাতে ধরতে পারি। এটা একটি বিখ্যাত মুক্তিযুদ্ধ বিষয়ক গান এবং এটির রচয়িতা হচ্ছেন গৌরী প্রসন্ন মজুমদার। অপশন ক। 62 নম্বর প্রশ্ন, কবর নাটকটি কোন প্রেক্ষাপটে রচিত? কবর নাটকটি মূলত ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত। এটি মুনির চৌধুরী লেখেন। মুনির চৌধুরী তিনি জেলখানাতে যখন ছিলেন তখন এই কবিতাটি এই নাটকটি লেখেন এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারেই এই নাটকটি প্রথম মঞ্চস্থ করা হয়। হ্যাঁ, ভাষা আন্দোলন ভিত্তিক নাটক, ঢাকা কেন্দ্রীয় কারাগারে এটি মঞ্চস্থ করা হয় এবং নাট্যকার হচ্ছেন মুনির চৌধুরী। 63 নম্বর প্রশ্ন, a plus 1 divided a equal to 5 হলে a divided a square plus a plus 1 equal to কত? তো আমরা মান থেকে দেখি, মানে কি দেয়া আছে? a plus 1 ভাগ a equal to 5। দ্যাট মিনস আমি যদি এটাকে লসাগু করি তাহলে কি হবে? a হবে, তার উপরে হবে a square plus 1 equal to 5। আমি তার পরের লাইনে লিখতে পারি কি, যে a square plus 1 equal to 5a। এখানে এখন আমরা মানের ক্ষেত্রে আমরা দেখব, যে মানের ক্ষেত্রে দেখেন a স্কয়ার এবং 1 রয়েছে। হ্যাঁ, a স্কয়ার প্লাস 1, তো এই যে a স্কয়ার প্লাস 1 এর মান আমরা কি জানি? 5। এখান থেকে আমরা বের করতে পারবো সহজেই। তাহলে মানটা কি? মান দেয়া আছে হচ্ছে a ডিভাইডেড a স্কয়ার প্লাস a প্লাস 1। হ্যাঁ, এটাকে জাস্ট আমি একটু সাজিয়ে লিখবো। উপরে থাকবে a, নিচে থাকবে হচ্ছে a স্কয়ার প্লাস 1টা আমি আগে লিখলাম, প্লাস এটা আমি একটু পরে লিখলাম, জাস্ট আমরা মান বসানোর জন্য। এরপরে কি হবে? উপরে থাকবে a, যা আছে তাই, a স্কয়ার প্লাস 1। হ্যাঁ, এই অংশটুকুর মান কত দেওয়া আছে আমাদের? বের হয়েছে, সেটা বের হচ্ছে 5a প্লাস, আর এই a তো যা আছে তাই থাকবে। হ্যাঁ, তাহলে উপরে কি থাকবে? a, নিচে হবে 6a। 5 এর সাথে 1a যোগ করলে 6a, তো a কাটা যাবে, থাকবে হলো উপরে 1 থাকবে, নিচে 6। হ্যাঁ, এই 6 কিন্তু ভাগ আকারে আছে, শুধু 6 লিখলে হবে না, এটা 1 ভাগ 6 হবে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অপশন গ এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। 64 নম্বর প্রশ্ন, কত রূপ স্নেহ করি দেশের কুকুর ধরি বিদেশের ঠাকুর ফেলিয়া, কার উক্তি? এটি ঈশ্বরচন্দ্র গুপ্ত রচিত একটি উক্তি। অপশন গ। 65 নম্বর প্রশ্ন, নিচের কোনটি শুদ্ধ বানান? নিচের অপশনগুলোর ভিতরে সান্ত্বনা এটি হচ্ছে শুদ্ধ বানান, এটি হচ্ছে শুদ্ধ বানান সান্ত্বনা, বাদ বাকি এটা তো ভুলই। ইতিমধ্যে এটা হবে ইতোমধ্যে, এবং সমীচীনের শুদ্ধ বানানটা হচ্ছে দুটোই দীর্ঘই হবে। হ্যাঁ, সমীচীন এটা। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ঘ। 66 নম্বর প্রশ্ন, একটি অষ্টভুজ ক্ষেত্রের অন্তস্থ কোণের পরিমাণ কত সমকোণ? অন্তস্থ যদি সুষম অষ্টভুজ হয় তাহলে এখানে n equal to 8। অষ্টভুজ মানে 8টা বাহু, যেহেতু এখানে অষ্টভুজ বলা হয়েছে তাহলে এখানে n এর মানটা হবে 8। তাহলে আমরা জানি যে সুষম অষ্টভুজের অন্তস্থ কোণের পরিমাণ সমান হচ্ছে 2n minus 4, অর্থাৎ 2 into 8 minus 4 equal to কত হবে? 8 দুগুণে 16 বিয়োগ 4 equal to 12। এবং এটা কিন্তু কি সমকোণ, মানে এতগুলো সমকোণ হচ্ছে ওই অষ্টভুজের মধ্যে রয়েছে। হ্যাঁ, তাহলে 12 সমকোণ টোটাল, 8টা বাহু দিয়ে যে অষ্টভুজ হবে সেটার ভিতরের অন্তস্থ যে কোণগুলো হবে সেটা টোটাল কত ডিগ্রি হবে? সেটা হচ্ছে 12টা সমকোণের সমান।
তাহলে অপশন খ এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। 67 নম্বর প্রশ্ন, অর্ধবৃত্তস্থ নিচের কোনটি সঠিক? অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কিন্তু এক সমকোণ হয়। হ্যাঁ, এই যে অপশন খ এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণের সমান। 68 নম্বর প্রশ্ন, পঞ্চগ্রাম উপন্যাসটি কে লিখেছেন? পঞ্চগ্রাম এই উপন্যাসটি লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। অপশন ঘ। 69 নম্বর প্রশ্ন, সঠিক প্রকৃতি প্লাস প্রত্যয় নিষ্পন্ন হয়েছে কোনটিতে? এটি হচ্ছে অপশন খ ভাস যোগ বর ভাস্বর। অপশন খ। 70 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে রাইফেল রুটি আওরাত এবং এটি একমাত্র উপন্যাস যেটি মুক্তিযুদ্ধকালীন সময়ে রচিত হয়েছে, রাইফেল রুটি আওয়াত, এবং এটির লেখক হচ্ছেন আনোয়ার পাশা। আনোয়ার পাশা লেখক রাইফেল রুটি আওরাত উপন্যাস এবং এটি মুক্তিযুদ্ধের সময় চলাকালীন লিখিত একমাত্র উপন্যাস। 71 নম্বর প্রশ্ন হচ্ছে জিপিআরএস এর অর্থ কি? জিপিআরএস এর অর্থ হচ্ছে জেনারেল পকেট রেডিও সার্ভিস। অপশন ক হচ্ছে সঠিক উত্তর। 72 নম্বর প্রশ্ন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় জাতিসংঘে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রতিনিধি কে ছিলেন? তিনি ছিলেন হচ্ছে ইয়াকভ মালিক। অপশন ঘ। 73 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ স্পেকট্রাম? স্পেকট্রাম এর প্লুরাল ফর্ম হচ্ছে স্পেকট্রা। অপশন খ। 74 নম্বর প্রশ্ন, I could barely make out the traffic signs through the rain. Here make out means, make out means হচ্ছে খুঁজে পেতে কষ্ট হওয়া বা এরকম কিছু, তাহলে এটা হচ্ছে discern। অপশন ক হচ্ছে এইটার অর্থ। 75 নম্বর প্রশ্ন, x প্লাস 1/x ইকুয়াল টু 4 হলে x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু কত? এটার সূত্র ফেলে অঙ্কটা আমরা করতে পারি সহজেই। সেটা হচ্ছে কি যে x কিউব প্লাস 1/x কিউব, এটার সূত্র হচ্ছে x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1/x। এটা আমরা ঘনের সূত্র আমরা জানি, ঘন এর মান নির্ণয়ের সূত্র। তাহলে এখন আমরা জাস্ট মান বসাবো, সেটা হচ্ছে কি x প্লাস 1/4 এর মান হচ্ছে 1/x এর মান হচ্ছে 4 কিউব মাইনাস 3, এই x আর এই x কাটা যাবে, থাকবে কি এখানে আবার 4 আসবে যেহেতু পরে এখানে রয়েছে এটা, তাহলে কি হবে এটা হবে 64 মাইনাস 12 ইকুয়াল টু কত হবে 52। অপশন ক এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি কোন দেশের পার্লামেন্ট? এটি তুরস্কের পার্লামেন্ট। অপশন খ। উই ওয়ার্কড হার্ড ড্যাশ সাকসিডিং ইন দ্য টেস্ট। এখানে সাকসিডিং ইন দ্য টেস্ট পরীক্ষাতে ভালো ফলাফলের উদ্দেশ্যে আমরা কঠোর পরিশ্রম করেছিলাম, উইথ এ ভিউ টু। এটা বোঝানোর জন্য আমাকে এই অপশনটা সঠিক উত্তর হবে, উই ওয়ার্কড হার্ড উইথ এ ভিউ টু সাকসিডিং ইন দ্য টেস্ট। অপশন ঘ হচ্ছে সঠিক উত্তর। 78 নম্বর, বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে? তিনি হচ্ছেন মাহমুদা হক চৌধুরী। চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? এটি 1907 সালে আবিষ্কৃত হয়। নেপালের রাজ যেই গ্রন্থাগার রয়েছে, নেপালের রাজ গ্রন্থাগার থেকে এটি চর্যাপদ আবিষ্কৃত হয়। উইলিয়াম শেক্সপিয়ার ইজ নোন মোস্টলি ফর হিজ প্লেস। প্লেস অথবা অনেক সময় অপশনে ড্রামা দেয়া থাকে, ড্রামা অর্থাৎ নাটক বা মঞ্চস্থ নাটক যেটাই বলি না কেন, এই নাটক বা ড্রামার জন্য, প্লেসের জন্য মূলত উইলিয়াম শেক্সপিয়ার সবচেয়ে বেশি পরিচিত। 81 নাম্বার, fill in the blank with correct word phrase. If you had come in time, if you had come in time, মানে had রয়েছে, I would have gone, এখানে অপশন ঘ হবে সঠিক উত্তর। 82 নম্বর প্রশ্ন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া আর কতজন আওয়ামী লীগ নেতার নাম ছিল? আর দুজন নেতার নাম ছিল, একজন হচ্ছেন এম এ হান্নান এবং বাকি আরেকজন হচ্ছেন মেজর জিয়াউর রহমান। 83 নম্বর প্রশ্ন, দ্য ওয়ার্ড সাবটারফিউজ মিন্স। সাবটারফিউজ এর অর্থ হচ্ছে ট্রিকারি। অপশন খ। 84 নম্বর প্রশ্ন, কোন সংখ্যাটি বৃহত্তম? এখানে 0.03 রয়েছে, এটা 0.3 রয়েছে, এটার মান কত হবে? এটার মান হবে 0.33, এভাবে যাবে। এরপরে এটার মান কত হবে একটু ভাগ দিয়ে দেখাই। হ্যাঁ, নিলাম আমি দশমিক দিয়ে শূন্য নিলাম একটা, এরপরে 3 6 18, এটা 6 দিয়ে শুরু, তাহলে এটা 0.6 দিয়ে শুরু,
তাহলে এই মানটাই সবচেয়ে বড়, অপশন ঘ হচ্ছে সঠিক উত্তর। 85 নম্বর প্রশ্ন, ফাইন্ড আউট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ডস আন্ডারলাইনড ইন দ্য ফলোইং সেন্টেন্স। She used to disparage her neighbor every now and then. Disparage অর্থ হচ্ছে যে অবহেলা করা বা হেয় করা। Disparage তার প্রতিবেশীদেরকে সে যখন তখন হেয় করে বা অবহেলা করে। তো এইটার আপনার হচ্ছে অ্যান্টোনিম চেয়েছে, হ্যাঁ অ্যান্টোনিম চেয়েছে। অ্যান্টোনিমটা হবে হচ্ছে প্রেইজ, PRAISE, প্রেইজ। এই অপশনটি রয়েছে এখানে, প্রেইজ হবে সঠিক উত্তর। আগের ঠিক প্রশ্নে এই যে প্রেইজ রয়েছিল, এই প্রেইজটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। 86 নম্বর প্রশ্ন, হি ইজ হোল্ডিং ড্যাশ অনারারি পোস্ট। সে একটি মর্যাদাপূর্ণ বা সম্মানীয় পোস্ট বা পদবি সে অর্জন করে আছে। তাহলে এখানে এইচ এর উচ্চারণ যদি হ এর পরিবর্তে অ হিসেবে উচ্চারিত হয়, এইটা উচ্চারিত হয়, তাহলে এইচ কনসোনেন্ট হলেও তার সামনে অ্যান বসাতে হবে। তাহলে হি ইজ হোল্ডিং অ্যান অনারারি পোস্ট। 87 নম্বর প্রশ্ন, লগ রুট 3 81 ইকুয়াল টু কত? আমরা অঙ্কটা করতে পারি, এই অঙ্কটা অনেকবার পরীক্ষায় আসে। তো 81 কে আমরা কিভাবে লিখতে পারি? 3 এর উপরে 4। হ্যাঁ, 81 কে 3 এর উপরে 4 আমরা এভাবে লিখতে পারি। এরপর আমরা কি করব, এই যে এখানে লগ এর সাথেই রুট 3 রয়েছে, এটা হচ্ছে আমাদের বেজ। তো বেজ আর হচ্ছে এই যেটা এটা হচ্ছে বলা হয় আর্গুমেন্ট। হ্যাঁ, এই যে 3টা রয়েছে এটা হচ্ছে আর্গুমেন্ট। তো এই আর্গুমেন্ট এবং বেজ এই দুটোকে আমি এক করব। তাহলে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে লগ রুট 3, এখানে আমি রুট 3 দেব। তো 3 এর উপরে যখন পাওয়ার 4 ছিল তখন 81 হয়েছে। তো রুট 3 এর উপরে কত দিলে ওই সেম 81 হবে? হ্যাঁ, এটা হবে 8, কারণ রুট 3 দুইটাকে গুণ করলে একটা 3 হয়। তাহলে 3 এর উপরে 4 দিয়ে যদি 81 হয়, তাহলে রুট 3 এর উপরে ডবল সংখ্যক সংখ্যা থাকতে হবে, রুট 3 এর উপরে 8 থাকতে হবে, তাহলে 81 হবে। তাহলে আমরা কি জানি, 8 একদম সামনে আসে পাওয়ার হিসেবে যখন থাকে লগের সাথে, তখন একদম সামনে আসে। এরপরে লগ রুট 3, এরপরে এখানে রুট 3 থেকে যাবে। তো লগ রুট 3 বেস আর্গুমেন্টে রুট 3, তখন ওইটার মান আবার 1 হয়ে যায়। তাহলে 8 × 1 = 8। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন গ হচ্ছে সঠিক উত্তর। 88 নম্বর প্রশ্ন, বাংলাদেশের পক্ষে প্রথম টেস্ট ক্রিকেটে শতরান করেন কে? বাংলাদেশের প্রথম টেস্ট অভিষেক হয় 2000 সালে ভারতের বিরুদ্ধে। বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে অভিষেকের পর। অভিষেক টেস্ট খেলে এবং এখানে প্রথম সেঞ্চুরি করেন, অভিষেক টেস্টেই প্রথম সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল, এবং তার ইনিংসটি ছিল অনেক বেশ বড়ই, 145 রানের ইনিংস তিনি খেলেছিলেন তখন। এখানে এই প্রশ্নের উত্তরটা হচ্ছে আমাদের আমিনুল ইসলাম বুলবুল, অপশন ক। 89 নম্বর প্রশ্ন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ আ রোমান্টিক পোয়েট। উইলিয়াম ওয়ার্ডসকে একজন রোমান্টিক কবি বলা হয়, রোমান্টিক পোয়েট। 90 নম্বর প্রশ্ন, লগ ই টু দি পাওয়ার লগ ই রুট এক্স প্লাস লগ ই কিউব রুট এক্স লগ ই 4 রুট এক্স ইকুয়াল টু কত? আমরা এখান থেকে আমরা অঙ্কটা করে দেখতে পারি, সেটা হচ্ছে লগ ই এক্স এর উপরে রুট বলতে এটা হচ্ছে এরকম। হ্যাঁ, এইভাবে সবগুলো আমি এভাবে ভাঙিয়ে নেব। এটা কি হবে? এটা হবে x ডিভাইডেড x টু দি পাওয়ার 1/3 প্লাস এটা কি হবে? log x 1/4 হবে। হ্যাঁ, কিউব রুট মানে 1/3, আর এই যে 4 রুট দেয়া আছে, যেটা 4 রুট, এটার মানে হচ্ছে 1/4। তাহলে আমরা কি করতে পারি, এবার সবগুলোতে যে পাওয়ার রয়েছে এই পাওয়ার গুলো আমি একদম সামনে নিয়ে আসবো। তাহলে কি হবে? হাফ সামনে আসবে, log e টু দি পাওয়ার x প্লাস, এরপরে এখানে 1/3 সামনে আসবে পাওয়ার যেটা ছিল, তারপর log e টু দি পাওয়ার x প্লাস এটা 1/4 সামনে আসবে, log e টু দি পাওয়ার x, এটা থাকলো। এরপরে log e টু দি পাওয়ার x আমি কমন নিলাম, কমন নিলে কি থাকবে? এখানে সবগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, 1/3 প্লাস 1/4। এবার লসাগু করলে কি হবে? লসাগু করলে হবে 13 ডিভাইডেড 12 ইন্টু log e টু দি পাওয়ার x, অপশন ক। 91 নম্বর প্রশ্ন, সিনোনিম অফ কনসলিডেট। কনসলিডেটের অর্থ হচ্ছে একত্রিত। এখানে ইউনাইট হচ্ছে এরকম একত্রিত করা, তাহলে অপশন গ হচ্ছে সঠিক উত্তর। 92 নম্বর প্রশ্ন, স্বর্ণের গহনা তৈরির সময় স্বর্ণকারগণ কোন অ্যাসিড ব্যবহার করেন?
তারা ব্যবহার করেন হচ্ছে নাইট্রিক অ্যাসিড, এবং সংকেত হচ্ছে HNO3, নাইট্রিক অ্যাসিড, এবং এটি খুবই শক্তিশালী অ্যাসিড। এই অ্যাসিড দিয়েই তারা মূলত যে কোনো স্বর্ণকে গলিয়ে অন্য কোনো শেপে তারা নিয়ে যেতে পারেন। 93 নম্বর প্রশ্ন, x² + 1 = √2x হলে x² + 1 / x² = কত? আমরা অঙ্কটি দেখি। কি দেয়া আছে? x² + 1 = √2x। হ্যাঁ, এটা দেওয়া আছে। তাহলে আমরা কি করতে পারি? x দিয়ে আমি ভাগ করে দিব। হ্যাঁ, তাহলে কি হবে? উপরে থাকবে x² + 1, এখানে x দিয়ে ভাগ করলাম, এখানে √2x, এখানেও আমি x দিয়ে ভাগ করলাম। হ্যাঁ, তাহলে এই x এবং x কাটা যাবে। তো এখানে কি থাকবে? x দিয়ে x² কে যখন আমি ভাগ করব তখন কি হবে? x থাকবে প্লাস, আর 1 কে x দিয়ে ভাগ করলে 1/x থাকবে, ইকুয়াল টু এই পাশে √2। এখন কি চেয়েছে? এখন চেয়েছে হচ্ছে স্কয়ার এর মান। তাহলে জাস্ট আমি এইটাই উভয় পাশে বর্গ করে দিব। হ্যাঁ, উভয় পাশে বর্গ করলে কি হবে? x প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়াল টু √2 হোল স্কয়ার। আমি উভয় পাশে কি করলাম? উভয় পাশে বর্গ করলাম। এর পরের লাইনে যাই। কি হবে এখানে? তাহলে এখন সূত্র ফেলবো। x প্লাস 1/x হোল স্কয়ার সূত্র হচ্ছে x² প্লাস 2 into a into b plus 1/x² equal to √2 পুরো স্কয়ার বলতে শুধু 2 থাকবে এখানে। তাহলে কি হবে? এখানে এখন এই x এবং x কাটা যাবে, থাকবে হচ্ছে x² প্লাস 1/x² টা আগে লিখলাম, লিখে এই দুইটা আমি পক্ষান্তর করে দিব। তাহলে 2 তো আগে থেকে ওই পাশে ছিল একটা, এই যে এই দুইটা আমি পক্ষান্তর করে দিলাম। তাহলে কি হবে? x² প্লাস 1/x² ইকুয়াল টু 0। হ্যাঁ, এটা হবে আমাদের অ্যান্সার। অপশন গ হচ্ছে সঠিক উত্তর। 94 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? হি সেইড আই শ্যাল গো হোম টুমরো। এখানে এটির প্যাসিভ যেটা সেটি আমাকে বের করতে হবে। সেটা হচ্ছে যে এখানে টুমরো রয়েছে, আমরা জানি যে টুমরো প্যাসিভ করতে গেলে নেক্সট ডে করতে হয়। তাহলে হি সেড দ্যাট হি উড গো হোম দ্য নেক্সট ডে, এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। 95 নম্বর প্রশ্ন, কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ গ্রন্থ? এটি হচ্ছে কালান্তর, অপশন ক। 96 নম্বর প্রশ্ন, কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রোগ্রাম, অপশন ঘ। 97 নম্বর প্রশ্ন, 11 জুলাই 2021 কোন ধনাঢ্য ব্যক্তি প্রথমবারের মতো মহাকাশে ঘুরে আসেন? তিনি হচ্ছেন রিচার্ড ব্র্যানসন। তিনি মূলত হচ্ছেন একজন ব্রিটিশ ধনকুবের। হ্যাঁ, একজন ব্রিটিশ ধনকুবের। তিনি মহাকাশযানে ঘুরে আসেন প্রথমবারের মতো। 98 নম্বর প্রশ্ন, log a ভিত্তিক 2 ইন্টু log 2 ভিত্তিক 4 ইন্টু log 2 ভিত্তিক c ইকুয়াল টু কত? আমরা একটু অঙ্কটা ট্রাই করে দেখি। কি দেয়া আছে? log a ভিত্তিক 2 গুণন log 2 ভিত্তিক 2 স্কয়ার। হ্যাঁ, 4 কে আমি এভাবে লিখলাম, ইন্টু log 2 ভিত্তিক c। ওকে, এরপরে কি হবে? এই লাইনে কি হবে? log a ভিত্তিক 2, এটা যা আছে তাই থাকলো, গুণন এই যে পাওয়ারটা রয়েছে এই যে 2, এই দুইটা সামনে আসবে। হ্যাঁ, তাহলে log 2 ভিত্তিক 2 ইন্টু log 2 ভিত্তিক c যা আছে তাই। তাহলে এই যে log 2 ভিত্তিক 2, এই মাঝখানের অংশ, এটার মান কিন্তু 1, তাহলে 2 ইন্টু 1 মানে 2 হবে। তাহলে আমি পরের লাইনে লিখি যে দুইটা আমি সবার সামনে নিয়ে আসি। তাহলে log a ভিত্তিক 2 গুণন log 2 ভিত্তিক c। এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 2 থাকবে, এই যে log a ভিত্তিক 2, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে লেখা যায় হচ্ছে এভাবে, যে উপরে হচ্ছে log 2 আর নিচে হবে log a। log a ভিত্তিক 2 কে এভাবে ভেঙে ভেঙে লেখা যায়। আচ্ছা, এরপরে আবার কি? এটাকে আমি কিভাবে লিখতে পারি? এটা হবে log c, যেহেতু উপরে রয়েছে এখানে c,
এবং নিচে হবে log 2। তাহলে এই log 2 এবং log 2 এটা কেটে যাবে, কেটে গিয়ে কি থাকবে, 2 থাকবে সামনে সবার, আর log a নিচে আছে এবং log c উপরে আছে। দ্যাট মিন্স log a, এই যে এটা রয়েছে, এই এটা তখন কি হবে, আমাদের একবারে লিখলে এটা এটা হবে ভিত্তি, আর এই c টা হবে হচ্ছে আর্গুমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের উত্তর, 2 log a ভিত্তিক c। অপশন ঘ হচ্ছে আমাদের সঠিক উত্তর। 99 নম্বর প্রশ্ন, হা ঘরে কোন সমাস? হা ঘরে এটি মূলত হচ্ছে অব্যয়ীভাব সমাস এবং এটির ব্যাস বাক্য হচ্ছে ঘরের অভাব। ঘরের অভাব বা ভাতের অভাব যখন হয় তখন আমরা কি বলি, হা ভাতে। এগুলো সবই অব্যয়ীভাব সমাসের উদাহরণ। 100 নম্বর প্রশ্ন, সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন? সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর। সবাইকে ধন্যবাদ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য।